হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অরিনাস আরিনা। আজ বুধবার, ঘড়িতে এখন ওই বিকেল 5টা সাড়ে 5টা মতন বাজছে, আর আমি এখন একটু নিচে যাচ্ছি আজকে রাতের খাবারের বন্দোবস্ত করার জন্য। হ্যাঁ, আজকে রাতে ভাবছি একটু চিকেন বানাবো, তাই নিচে যে ব্রুচার শপটা আছে সেখান থেকে একটু মাংস কিনতে যাচ্ছি। আসলে আজ থেকে আমাদের এক বন্ধু কয়েকটা দিনের জন্য আমাদের বাড়িতেই খাওয়া দাওয়া করবে, তাই ভাবলাম প্রথম দিনের খাওয়া দাওয়াটা তার পছন্দ মতোই কিছু একটা করা যাক। আসলে আমরা যারা বিদেশে পরিবার পরিজনের থেকে এতটা দূরে থাকি, আমাদের কাছে এই বন্ধু বান্ধবরাই আমাদের পরিবারের মতন হয়ে যায়। সেক্ষেত্রে আজকে যে বন্ধু আমাদের বাড়িতে আসছে, তার ওয়াইফ কালকেই ইন্ডিয়া চলে গেছে কিছু একটা এমার্জেন্সি কারণের জন্য। তাই কটা দিন উনি এখানে একাই থাকবেন। তাই ভাবলাম অফিস থেকে আসার পর তাকে আবার সেই কষ্ট করে রান্নাবান্না করতে হবে বা বাইরের খাবার খেতে হবে, তার থেকে এটা ভালো নয় কি কটা দিন আমার বাড়িতেই খাওয়া দাওয়া করে নেবে। এই যে গল্প করতে করতে চলে এসেছি, আর সামনে যে দোকানটা দেখছেন ওটাই হচ্ছে আমাদের ব্রুচার শপ। এখানে সমস্ত রকমের মাংস পাওয়া যায় না, শুধুমাত্র চিকেন আর বিফ পাওয়া যায়, বাকি মাটন বা অন্যান্য যে মাংসগুলো হয় সেগুলো এখানে পাওয়া যায় না। তাই হঠাৎ করে যদি কোনোদিন মাংস খাওয়ার ইচ্ছে হয় এখান থেকে নিয়ে নিই, আর এরা মাংস পিস পিস করে কেটেও দেয়, তো এটাও একটা সুবিধা আছে, নিজেকে কাটতে হয় না। আর এই যে এখানে চলে এসেছি, আর শুধুমাত্র 1 কেজি মতন চিকেন লেগ পিস নিয়ে নেবো আজকে। এই দেশে চিকেনের দাম তার পিস অনুযায়ী নির্ধারণ করা হয়। যেমন ধরুন চিকেনের লেগ, ব্রেস্ট বা স্টমাক সমস্ত কিছুই আলাদা আলাদা প্যাকেটে ভরে আলাদা আলাদা দামে বিক্রি করা হয়। এছাড়াও যে রেগুলার ফ্রেশ চিকেন হয় তার দাম অন্যরকম হয়। তার দাম কেজিতে প্রায় 25 দিরাম করে, মানে ভারতীয় টাকায় প্রায় 575 টাকার মতন। আর যে ফ্রোজেন চিকেনগুলো হয় তার দাম তুলনামূলকভাবে একটু কম হয়, ওই 400 টাকার মতন। আর সব থেকে বেশি দামে যে চিকেন বিক্রি করা হয় সেগুলো হলো অর্গানিক বা প্রিমিয়াম চিকেন, তার দাম কেজিতে প্রায় 1000 টাকা মতন। যাই হোক, আজকে আমি যে 1 কেজি চিকেন নিলাম তার দাম পড়লো 28 দিরাম, মানে ওই 600 টাকা মতন। চলুন, রান্নার জন্য জোগাড় যন্ত্র হয়ে গেছে, এবার এই আবর্জনাগুলোকে ফেলে আসি। এই দেশে আবর্জনা ফেলার জন্য কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। তার আগে আপনাদেরকে দেখাই আমরা যারা অ্যাপার্টমেন্টে থাকি আমরা কোথায় আমাদের আবর্জনাগুলোকে ফেলি। এই দেশে বেশিরভাগ বিল্ডিংসে যেহেতু অনেক উঁচু উঁচু হয়, তাই প্রত্যেকের জন্য আবর্জনা গ্রাউন্ড ফ্লোরে ফেলতে আসা পসিবল হয় না। তাই প্রত্যেক ফ্লোরেই একটা করে গার্বেজ রুম থাকে। তো সেই ফ্লোরে যতগুলো অ্যাপার্টমেন্ট আছে তার প্রত্যেকে সেই একটাই গার্বেজ রুমে গার্বেজ ফেলতে যায়। সামনেই দুটো দরজার মধ্যে প্রথমেরটা হচ্ছে টেলিফোন রুম, আর তার পাশেরটাই হচ্ছে গার্বেজ রুম। এবার চলুন আপনাদের দেখাই গার্বেজ রুমটা কিরকম দেখতে। এই রুমে একটা ট্যাপ রয়েছে, আর তার পাশেই রয়েছে গার্বেজ চেম্বার। আর এই গার্বেজ চেম্বারের ঠিক ওপরেই নোটিশে লেখা রয়েছে যে এখানে খুব বড় কার্টুন বা খুব ভারী কোনো জিনিস বা আগুন লেগে যাবে এরকম কোনো পদার্থ বা আঠালো কোনো পদার্থ যাতে না ফেলা হয়। এই ধরনের কোনো জিনিসকে এই গার্বেজ রুমে রেখে যেতে হবে, পরে ক্লিনাররা এসে এই জিনিসপত্রগুলোকে নিচে নিয়ে যাবে। আর এই চেম্বারের উপরে যে গ্রিন আর রেড লাইট দেখতে পাচ্ছেন সেগুলো এইভাবে কাজ করে যে যখনই এই চেম্বারের দরজাটাকে ওপেন করা হবে, গ্রিন লাইটটা বন্ধ হয়ে গিয়ে সঙ্গে সঙ্গে রেড লাইট জ্বলে উঠবে প্রত্যেকটা ফ্লোরে। আবার আমি যখন আমার গার্বেজকে ডাম্প করার পর দরজাকে বন্ধ করে দেবো, সঙ্গে সঙ্গে এটা আবার অ্যাভেলেবেল হয়ে যাবে। আর এই যে টার্নালটা দেখতে পাচ্ছেন, এখান থেকে আবর্জনা সোজা গিয়ে পৌঁছে যাবে গ্রাউন্ড ফ্লোরের ডাস্টবিনে। এই দেশে আবর্জনাকেও খুব যত্নের সাথে নিয়ে যাওয়া হয়, কারণ এখানে আবর্জনা থেকেও এনার্জি অর্থাৎ ইলেকট্রিসিটি প্রডিউস করা হয়। এখানে ওয়েস্ট টু এনার্জি বলে একটি পাওয়ার প্ল্যান্ট আছে, যেখানে প্রত্যেক দিন 6000 টন গার্বেজ থেকে এনার্জি জেনারেট করা হয়। আর দুবাইতে ব্যবহৃত ইলেকট্রিসিটির অলমোস্ট 2% এইখান থেকেই আসে। আর এই যে আমিও আমার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আজকে যে চিকেন কারিটা বানাবো সেটা সম্পূর্ণ জল ছাড়া। মাংস রান্না হওয়ার সময় যে জলটা বেরোবে সেটাতেই এই পুরো মাংসটা সেদ্ধ হয়ে যাবে। তাই কম আঁচে এই রান্নাটাকে করতে প্রায় 30 থেকে 45 মিনিট পর্যন্ত সময় লেগে যায়। এই ধরনের মাংস রান্না আমি আমার ননদের কাছ থেকে শিখেছিলাম। তাই দিদির মতন অতটা টেস্টি না বানাতে পারলেও যেটাই বানাতে পারি সেটাই আমাদের বন্ধুদের একদিন খেয়ে খুবই পছন্দ হয়েছিল। আসলে আমরা বাঙালিরাই মাংসতে আলু দিই, বাকি রেস্ট অফ দ্য ইন্ডিয়াতে এরকম কোনো প্রচলন নেই। তাই মাংসের আলুতে যখন মশলা আর চিকেনের ফ্লেভারটা চলে যায় তখন নাকি আলুটাও ভীষণ টেস্টি হয়ে যায়। তাই আজকেও সেরকম বাঙালি স্টাইলে আলু দিয়ে কষা করে মাংস বানিয়েছি, আশা করি ওনার পছন্দ হবে। রান্নাবান্না কমপ্লিট করে ব্যালকনিতে এসে দাঁড়িয়েছি, দেখি নাকি গার্বেজ কালেক্ট করার জন্য ট্রাকটা চলে এসেছে। প্রত্যেকদিন এই ট্রাক ওই রাত্রি 10টা সাড়ে 10টার দিকে আসে, আজকে আবার দেখি সন্ধেবেলাতেই হাজির হয়ে গেছে। যাই হোক, কটা দিন ঠান্ডাটা বেশ জমিয়ে পড়েছে জানেন তো। এখন আর সন্ধেবেলা ব্যালকনিতে এসে দাঁড়ানো যায় না, প্রচুর হাওয়া চলে। দিনের বেলা টেম্পারেচার ওই 24 ডিগ্রি মতন থাকে, কিন্তু সূর্যাস্ত হতে না হতেই সেটা 15 ডিগ্রিতে গিয়ে দাঁড়ায়। তো বেশ ভালোই ঠান্ডা লাগে। চলুন, দুজনেই বাড়ি চলে এসেছে, এবার ডিনারটাকে রেডি করি। আর আপনাদের সাথেও দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।